বৈদিক যুগে সমগ্র ভারতবর্ষে কোনো একক রাজশক্তি ছিল না। এই সময় সমগ্র ভারতবর্ষব্যাপী 16টি মহাজন পদ ছিল বলে আমরা জানতে পারি। আর এই 16টি মহাজন পদের মধ্যে সবথেকে শক্তিশালী মহাজন পদ ছিল মগধ। আর এই মগধে পরপর এক একটি রাজবংশের আগমন ঘটে এবং তারা ধীরে ধীরে পার্শ্ববর্তী অন্যান্য মহাজন পদগুলোকে নিজেদের সঙ্গে যুক্ত করে। ফলে মগধ একসময় সমগ্র ভারতবর্ষব্যাপী এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সফল হয়। তাহলে আমরা দেখব মগধে পরপর কোন কোন রাজবংশের আগমন ঘটেছে এবং তারা কিভাবে সাম্রাজ্য বিস্তার করতে সফল হয়েছে। আর এই মগধে পরপর ক্রমানুসারে যে রাজবংশগুলোর আগমন ঘটেছে তা মনে রাখার জন্য একটি ট্রিক্স রয়েছে। আর এই ট্রিক্সের সাহায্যে আমরা সহজেই ক্রমানুসারে এই রাজবংশগুলো মনে রাখতে পারি। তাহলে ট্রিক্স হচ্ছে হাসিন, মাসুক, শাহ। তাহলে ট্রিক্স কি রয়েছে? হাসিন, মাসুক, শাহ। এখানে প্রত্যেকটি অক্ষরই এক একটি রাজবংশকে নির্দেশ করেছে। যেমন হতে হচ্ছে হর্ষাঙ্ক রাজবংশ, তালিবর্ষ হতে হচ্ছে শিশুনাগ বংশ, দন্তের নতে হচ্ছে নন্দবংশ, মতে হচ্ছে মৌর্য বংশ, দন্ত শয় হর্ষতে হচ্ছে শুঙ্গ বংশ, অতে হচ্ছে কান্য বংশ এবং দন্ত শয়াকাতে হচ্ছে সাতবাহন বংশ। তাহলে মগধে ক্রমানুসারে হর্ষাঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দবংশ, মৌর্য বংশ, শুঙ্গ বংশ, কান্য বংশ এবং সাতবাহন বংশ শাসনকার্য পরিচালনা করেছে। ইতিমধ্যে আমরা হর্ষাঙ্ক বংশ, শিশুনাগ বংশ এবং নন্দবংশ সম্পর্কে আলোচনা করেছি, তারা কিভাবে সাম্রাজ্যের প্রসার ঘটিয়েছে। তাহলে আজকে আমরা আলোচনা করব মৌর্য বংশ সম্পর্কে। নন্দবংশের শেষ শাসক ছিল ধনানন্দ। আর এই ধনানন্দকে তার সিংহাসন থেকে অপসারণ করে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন এবং মৌর্য বংশের সূচনা হয়। অর্থাৎ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। তবে তিনি নিম্ন জাতি ছিল বলে মনে করা হয়। তার প্রধানমন্ত্রীর নাম ছিল চাণক্য। আর এই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে সেলুকাস ভারত আক্রমণ করে এবং তিনি বিপাশা নদী অতিক্রম করতে সফল হন। আর সেলুকাসের আগে নন্দ বংশের আমলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন, কিন্তু তিনি বিপাশা নদী অতিক্রম করতে পারেননি। সেলুকাস এই সময় অনুভব করে চন্দ্রগুপ্ত মৌর্যের বিশাল সাম্রাজ্য এবং বহু সেনাবাহিনী রয়েছে, তাই এদের সাথে জয়লাভ করা সম্ভব নয়। তাই সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে তার কন্যা কার্নেলিয়া বা হেলেনকে বিয়ে দেন। তাহলে সেলুকাসের কন্যার নাম কি আছে? কার্নেলিয়া বা হেলেন। তাহলে সেলুকাসের কন্যার নাম হচ্ছে কার্নেলিয়া বা হেলেন। আর এই কার্নেলিয়া বা হেলেনকে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে বিয়ে দিয়ে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে এক আত্মিক বন্ধনে আবদ্ধ হন। এই সময় সেলুকাস তার নিজ দেশে ফিরে যায় এবং ফিরে গিয়ে মেগাস্থানিস নামক একজন দূতকে সেলুকাসের দরবারে তিনি পাঠিয়েছিলেন। এছাড়া সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যকে 4টে রাজ্য যৌতুক হিসাবে দান করেছিলেন। তাহলে সেই 4টে রাজ্য কি কি আছে আমরা দেখব। সেই 4টে রাজ্য হচ্ছে কাবুল, কান্দাহার, হিরাট এবং বেলুচিস্তান। বর্তমানে এই 4টে রাজ্য নিয়েই গঠিত হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। অর্থাৎ সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যকে আফগানিস্তান এবং পাকিস্তানকে দান করেছিল বলে ধরা হয়। আর মেগাস্থানিস ভারতে এসে ভারত সম্পর্কে তিনি অভিজ্ঞতা লাভ করে এবং অভিজ্ঞতা লাভ করার পরে ইন্ডিকা নামক পুস্তক রচনা করেন। আর এই ইন্ডিকা নামক গ্রন্থে তিনি ভারতীয় সমাজ ব্যবস্থাকে 7টি শ্রেণীতে বিভক্ত করেছিলেন এবং তিনি আরও লিখেছিলেন যে ভারতীয়রা
পড়তে ভালোবাসে কিন্তু লিখতে নয়। আমরা যদি চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যের বিস্তার দেখি তাহলে দেখব চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য পূর্বে বাংলা থেকে পশ্চিমে গুজরাট পর্যন্ত বিস্তৃত ছিল। তাহলে কিভাবে জানা গেছে আমরা সেটা দেখব। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য পূর্ব দিকে কোথায় ছিল? বাংলা পর্যন্ত। আর বাংলা পর্যন্ত যে তার সাম্রাজ্যের প্রসার ছিল বা বিস্তার ছিল তা জানা গেছে বাংলায় প্রাপ্ত মহাস্থান শিলালিপি থেকে। কি থেকে জানা গেছে? মহাস্থান শিলালিপি থেকে। এবং পশ্চিমে তার সাম্রাজ্য ছিল গুজরাট পর্যন্ত। আর গুজরাটে পাওয়া গেছিল জুনাগড় শিলালিপি। আর এই জুনাগড় শিলালিপি থেকেই চন্দ্রগুপ্ত মৌর্যের যে পশ্চিমে বিস্তার সাম্রাজ্যের সে সম্পর্কে জানা গেছে। তাহলে কোন শিলালিপি? জুনাগড় শিলালিপি থেকে। চন্দ্রগুপ্ত মৌর্য গুজরাটে সুদর্শন ঝিল নির্মাণ করেন। তাহলে তিনি কোন ঝিল নির্মাণ করিয়েছিলেন গুজরাটে? সুদর্শন ঝিল। তবে পরবর্তী সময় যে শাসকগণ মগধে এসেছিলেন তারা এই সুদর্শন ঝিলকে সংস্কার করেছিলেন। যেমন অশোক এক সময় এই সুদর্শন ঝিলের সংস্কার কার্য করিয়েছিলেন। উত্তর ভারতে তৎকালীন সময়ে দুর্ভিক্ষ দেখা দেয়। আর দুর্ভিক্ষ দেখা দিলে চন্দ্রগুপ্ত মৌর্য রাজকোষ থেকে সাধারণ মানুষকে দান করেছিল। আর এই দানের কথা লেখা রয়েছে উত্তরপ্রদেশে অবস্থিত গোরক্ষপুর। আর এই গোরক্ষপুরে পাওয়া গেছে শাহগড় শিলালিপি। আর এই শাহগড় শিলালিপি থেকেই একথা জানা গেছে। উত্তরপ্রদেশে কোন শিলালিপি পাওয়া গেছে? শাহগড় শিলালিপি। আর এই শাহগড় শিলালিপি থেকে উত্তরপ্রদেশের দুর্ভিক্ষকালীন অবস্থায় চন্দ্রগুপ্ত মৌর্য তার রাজকোষ থেকে যে দান করেছিল সেই দান সম্পর্কে আলোচনা করা হয়েছে বা জানা গেছে। কি থেকে জানা গেছে? শাহগড় শিলালিপি থেকে জানা গেছে। তোমার মগধে এই সময় মহামারী দেখা দেয়। তাহলে এই সময় মগধে কি দেখা দিয়েছিল? মহামারী দেখা দিয়েছিল। আর মগধে মহামারী দেখা দিলে জৈন ধর্মের একজন প্রদর্শক যার নাম হচ্ছে ভদ্রবাহু, এই ভদ্রবাহুর কাছ থেকে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেন এবং ভদ্রবাহুর সঙ্গে তিনি এই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য দক্ষিণ ভারতে চলে আসেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কার সাথে দক্ষিণ ভারতে এসেছিলেন? ভদ্রবাহুর সঙ্গে এসেছিলেন। কেন এসেছিলেন? কারণ সেই সময় মগধে মহামারী সৃষ্টি হয়েছিল। তাদের পরিকল্পনা ছিল যে মহামারী সময় পার হয়ে গেলে তারা আবার নিজের রাজ্যে ফিরে যাবে। কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কর্ণাটকের শ্রাবণ বেলগোলা নামক স্থানে 298 বিসিতে সংলেখনা বিধি অনুসারে প্রাণ ত্যাগ করেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় প্রাণ ত্যাগ করেছিলেন? কর্ণাটকের শ্রাবণ বেলগোলা নামক স্থানে 298 খ্রিস্টাব্দে বিসিতে 298 বিসি অর্থাৎ খ্রিস্টপূর্বে তিনি সংলেখনা বিধি অনুসারে প্রাণ ত্যাগ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে একজন বিখ্যাত ব্যক্তি ছিল। আর সেই বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে গুণীপুত্র চাণক্য। আর এই গুণীপুত্র চাণক্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তবে এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়েছে। আর চাণক্য সেই সময় রচনা করেছিলেন অর্থশাস্ত্র। তাহলে চাণক্য রচিত গ্রন্থের নাম কি ছিল? অর্থশাস্ত্র। আর এই অর্থশাস্ত্র ছিল ভারতের প্রথম রাজনৈতিক গ্রন্থ। তাহলে ভারতের প্রথম রাজনৈতিক গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। কে রচনা করেছেন? গুণীপুত্র চাণক্য বা কৈটিল্য বা বিষ্ণুগুপ্ত। এই অর্থশাস্ত্রে 15টি ভাগ রয়েছে। তাহলে অর্থশাস্ত্রের ভাগ রয়েছে কটা? 15টা। আর এই অর্থশাস্ত্রেই চাণক্য লিখেছিলেন কোনো রাজাকে মহান হতে গেলে তার মধ্যে কোন কোন গুণ থাকতে হবে। এছাড়া এই সময় ইউরোপে একজন বিখ্যাত ব্যক্তি ছিল যার নাম হচ্ছে ম্যাকিয়াভেলি।
ম্যাকিয়া ভ্যালি। তাহলে ইউরোপের একজন বিখ্যাত ব্যক্তির নাম কি ছিল? ম্যাকিয়া ভ্যালি। আর ম্যাকিয়া ভ্যালি দি প্রিন্স গ্রন্থে দেখিয়েছিলেন একজন রাজাকে মহৎ হতে গেলে তার 7টি গুণ থাকতে হবে। আর এই কারণেই চাণক্যকে ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হয়। তাহলে ভারতের ম্যাকিয়া ভ্যালি কাকে বলা হয়েছে? চাণক্যকে বলা হয়েছে। কারণ চাণক্য বলেছিলেন একজন মহান রাজা হতে গেলে কোন বৈশিষ্ট্য থাকতে হবে। আবার ম্যাকিয়া ভ্যালিও তার দি প্রিন্স গ্রন্থেও বলেছিলেন মহান রাজা হতে গেলে কোন কোন বৈশিষ্ট্য থাকতে হবে। এই কারণে ম্যাকিয়া ভ্যালির সঙ্গে তুলনা করে চাণক্যকে ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হয়ে থাকে। চন্দ্রগুপ্ত মৌর্যকে ইউরোপে সেন্ড্রোকোটাস বা মুক্তিদাতা নামে ডাকা হতো। তাহলে কোথায় তাকে মুক্তিদাতা বা সেন্ড্রোকোটাস নামে ডাকা হতো? ইউরোপে। কারণ ইউরোপের মানুষ চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বা তার আসল নাম সম্পর্কে অবহিত ছিল না, তাই তারা তাকে সেন্ড্রোকোটাস বা মুক্তিদাতা হিসাবে জানত। আর এই তথ্য প্রমাণ করেছিল ঐতিহাসিক উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স। তাহলে উইলিয়াম জোন্স কি প্রমাণ করেছিলেন? যে চন্দ্রগুপ্ত মৌর্যই হচ্ছে সেন্ড্রোকোটাস। এই কথাই উইলিয়াম জোন্স প্রমাণ করতে সক্ষম হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রের নাম ছিল বিন্দুসার। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রের নাম কি ছিল? বিন্দুসার। আর এই বিন্দুসার আজীবক ধর্ম গ্রহণ করেন। আর বিন্দুসারের রাজদরবারে 2 জন দূত মিশর এবং সিরিয়া থেকে এসেছিল। যেমন সিরিয়ার রাজা অ্যান্টিওকাস, তাহলে সিরিয়ার রাজা অ্যান্টিওকাস সিরিয়ার রাজা অ্যান্টিওকাস ডেইমাকাসকে বিন্দুসারের রাজদরবারে পাঠিয়েছিল। আর বিন্দুসার ডেইমাকাসের কাছ থেকে জানতে পারে সিরিয়াতে উৎকৃষ্ট মানের মদ, আঞ্জির এবং দার্শনিক পাওয়া যায়। তাই বিন্দুসার ডেইমাকাসকে দিয়ে অ্যান্টিওকাসের কাছে খবর পাঠায় যে সিরিয়া থেকে কয়েকজন দার্শনিক যেন ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হয়। আর এর জবাবে অ্যান্টিওকাস বলেছিলেন সিরিয়াতে মদ এবং আঞ্জির বেচাকেনা হয়, কোনো দার্শনিকের বেচাকেনা হয় না, কারণ দার্শনিকরা হচ্ছে তাদের দেশের সম্পদ। এরপর মিশর থেকে টলেমি, মিশরের রাজার নাম ছিল হচ্ছে টলেমি তার রাজদূত ডায়োনিসাস মিশরের রাজা টলেমি ডায়োনিসাসকে বিন্দুসারের রাজদরবারে প্রেরণ করেছিলেন। তাহলে বিন্দুসারের রাজদরবারে এসেছিল সিরিয়া থেকে ডেইমাকাস এবং মিশর থেকে এসেছিল ডায়োনিসাস। তবে ডেইমাকাসের আগে ভারতে এসেছিল কে? মেগাস্থানিস। এই কারণে ডেইমাকাসকে মেগাস্থানিসের উত্তরসূরি হিসাবে ধরা হয়ে থাকে। তাহলে ডেইমাকাস কার উত্তরসূরি? মেগাস্থানিসের উত্তরসূরি। তো বিন্দুসারের 2 জন পুত্র ছিল। তাহলে বিন্দুসারের 2 জন পুত্রের নাম কি ছিল? একজনের নাম ছিল হচ্ছে সুসীম, বড় পুত্র, এবং ছোট পুত্রের নাম ছিল অশোক। বিন্দুসারের 2 পুত্র সুসীম এবং অশোক। এই সময় জম্মু কাশ্মীর রাজ্যে অশান্তি বা বিদ্রোহ দেখা দিলে বিন্দুসার সুসীমকে প্রথমে প্রেরণ করে। তাহলে কোথায় প্রেরণ করেছিল আমরা ম্যাপে দেখে নেব। তাহলে তৎকালীন সময়ে জম্মু কাশ্মীর রাজ্যে স্থানীয়দের বিদ্রোহ দেখা দেয়। আর এই বিদ্রোহীরা মৌর্য সাম্রাজ্য থেকে তাদেরকে আলাদা করার চেষ্টা করেছিল। তাই বিন্দুসার তার বড় পুত্র সুসীমকে প্রথমে জম্মু কাশ্মীরে প্রেরণ করে, কিন্তু সুসীম এই স্থানীয়দের বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয়।
তাই বিন্দুসার মধ্যপ্রদেশের অবন্তীর শাসক অশোককে তোমার জম্মু কাশ্মীরে প্রেরণ করে এবং অশোক গিয়ে কয়েকদিনের মধ্যেই সেই স্থানীয়দের বিদ্রোহ দমন করতে সফল হয়। কারণ অশোক তার প্রথম জীবনে হিংস্র প্রকৃতির ছিলেন। তিনি জম্মু কাশ্মীরে যান এবং সেইখানে যে বিদ্রোহীরা ছিল তাদেরকে হত্যা করেন এবং হত্যা করে সেই বিদ্রোহকে সহজেই তিনি দমন করতে সক্ষম হন। আর এই সময় তিনি জম্মু কাশ্মীরে শ্রীনগর শহর স্থাপন করেন। তাহলে শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতাকে অশোক। শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতা হচ্ছে অশোক। আর এই জম্মু কাশ্মীর সম্পর্কে আমরা জানতে পারি কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। রাজতরঙ্গিনী গ্রন্থ, তাহলে কলহন রচিত যে রাজতরঙ্গিনী গ্রন্থ রয়েছে সেই গ্রন্থে জম্মু কাশ্মীর সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। এছাড়া মেগাস্থানিসের ইন্ডিকা নামক গ্রন্থে মৌর্য বংশ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। বিশাখা দত্তের রচিত মুদ্রা রাক্ষসে ধনানন্দের পতন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানের কাহিনী বিশদ বর্ণনা করা হয়েছে। তবে বিন্দুসারের পরবর্তী সময়ে অশোক মৌর্য সাম্রাজ্যের রাজা হন এবং তিনি তার সাম্রাজ্য পরিচালনা করতে থাকেন। তাই পরের ক্লাসে আমরা অশোকের যে জীবনী রয়েছে, তার যে সাম্রাজ্য বিস্তারের পদ্ধতি রয়েছে বা তার যে সাম্রাজ্য বিস্তার করেছিলেন সে সম্পর্কে বিশদ আলোচনা করব। ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।